আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 27 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রেহমান পরিবারের সবাই মিলে ডাইনিং রুমে নাস্তা করতে বসলো। যেহেতু জোনাকি নতুন বউ আর আজ তার এই বউ হিসেবে এই বাড়িতে প্রথম দিন, তাই সবাই নিজ নিজ কাছ থেকে ছুটি নিয়ে বাসায় রয়ে গিয়েছে। তার উপর আজকে স্নিগ্ধের চাচা চাচি, ফুফু, ফুফাতো ভাই, চাচাতো ভাই বোন সবাই নতুন বউ দেখতে আসবে। যেহেতু স্নিগ্ধ আর জোনাকির বিয়েটা হুট করেই হয়ে গিয়েছে, তাই তাদের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। তাই সুযোগ বুঝে কাল রাতে জামান নিজের এক ভাই এক বোনকে কল করে দাওয়াত দিয়েছেন। মেহতাব রেহমান ও মোনা রেহমান হলেন জামানের ভাই ও বোন। তারা দুজনে নিজ নিজ পরিবার নিয়ে থাকে। মেহতাব রেহমান একজন ব্যবসায়ী। মেহতাব রেহমানের স্ত্রী শিউলি বেগম হলেন উচ্চশিক্ষিত একজন মহিলা। বর্তমানে একটা ব্যাংকের প্রধান ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। তাদের এক ছেলে ও এক মেয়ে, তিয়াস আর আলো। তিয়াস একজন উকিল, বেশি দিন হয়নি সে উকিল হিসেবে কাজ করছে। আলো বড্ড মিশুক একটা মেয়ে, কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা দিয়েছে, তাই আপাতত অ্যাডমিশন নিয়ে ব্যস্ত সে। মোনা রেহমান ওরফে মোনা হোসেন, তার স্বামীর নাম হাবিব হোসেন, তিনি একজন পুলিশ অফিসার। মোনা আগে পার্লার চালাতো নিজের, তবে সেটা আপাতত স্টাফদের মাধ্যমে চালাচ্ছে। নিজে তেমন একটা আগ্রহ দেয় না পার্লারের কাজে। তাদের একটা ছেলে জোহান হোসেন, পড়ালেখা শেষ করে আপাতত ওড়াউড়ি করছে সে। ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ নেই তার। ঘুরবে ফিরবে, খাওয়া দাওয়া করবে, চিল করবে, বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ট্যুর দিবে, তারপর দিন শেষে জমছে ঘুম দিবে। বেশ লাইফ আর কি চাই। জোনাকি মাথা নিচু করে একটু একটু করে পরোটা ছেড়ে ইঁদুরের মতো খাচ্ছে। তার খাওয়া একদম ইচ্ছে করছে না, তারপরও সবার মাঝ থেকে উঠে যেতে পারছে না বলে সে বসে আছে। পাশ থেকে গম্ভীর কণ্ঠ কানে আসতে সে মাথা উঁচু করে বাঁকা চোখে তাকালো। তারপর বলল, খেতে ইচ্ছে না করলে খেও না। স্নিগ্ধের কথায় মনে মনে খুশি হলো জোনাকি। প্লেটটা খুশি মনে নিজের কাছ থেকে সরিয়ে রাখলো। স্নিগ্ধ ফলের সালাদটা খেতে খেতে আবারও বলল, এখানে ফ্রুট সালাদ আছে, এগুলো খেয়ে নাও, আর এই সালাদের পুরো জুসটা শেষ করো, জাস্ট ইন 10 মিনিট। জোনাকির হাত থেমে গেল স্নিগ্ধের এমন কথাই। স্নিগ্ধের দিকে তাকালো প্রশ্নবোধক চাহনি দিয়ে। স্নিগ্ধ একটা ভ্রু উঁচিয়ে বলল, 10 মিনিটে এগুলো শেষ করো, না হয় প্লেটে থাকা পরোটাগুলো শেষ করো। যদি তাও না পারো বলে দিও, আরো কিছু পরোটা আছে সেগুলোও নিয়ে আসছি। জোনাকির মুখটা চুপসে গেল। বাকিরা খেতে খেতে এদের কাহিনী দেখে মিটিমিটি হাসছে। জোনাকি ঠোঁট উল্টে লিপির কানের দিকে তাকালো। তিনি হাসতে হাসতে বললেন, আমার কিছু করার নেই, কারণ আমিও আমার ছেলের সাথে একমত। জোনাকি আবারও স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ নিজের গ্লাসে থাকা ফলের জুসটা খেয়ে গ্লাসটা রাখতে রাখতে বলল, রহিমা আন্টি বাকি পরোটাগুলো নিয়ে আসুন। জোনাকি ঝটপট ফ্রুট সালাদের প্লেটটা টেনে নিয়ে খেতে খেতে স্নিগ্ধের দিকে তাকিয়ে বলল, খাচ্ছি তো, আবার পরোটা খাওয়ার ভয় দেখাও কেন? বলতে বলতে আবারও একের পর এক ফল মুখে পড়তে লাগলো। এদিকে তার এই কাণ্ড দেখে বাকি সবাই নিজেদের হাসি চেপে রাখতে না পারে হেসে দিল। জোনাকি মুখে থাকা ফলগুলো মুখে রেখে থ মেরে হাসির দিকে তাকালো। বিয়ের প্রথম দিনে তার মানসম্মান তার জামাইয়ের হাতে পিষে গেল। জোনাকি মাথা নিচু করে নিল। রিয়া নিজের হাসি থামিয়ে বলল, ভাবি তোমাদের টর্চার করার টেকনিক দেখে তো আই এম অবাক। ভাইয়া ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট। বলে জোনাকির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো। জোনাকি রিয়ার দিকে তাকিয়ে মেকি হাসি দেখিয়ে জুসের গ্লাস থেকে একটু জুস খেয়ে উঠে পড়লো। স্নিগ্ধের খাওয়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সে জোনাকির জন্য অপেক্ষা করছিল। জোনাকিকে খাবার শেষ না করে উঠতে দেখে পা দিয়ে চেয়ারটা নিচ থেকে টান দেয়। সাথে সাথে জোনাকি ধপ করে চেয়ারে বসে পড়ে। টেবিলটা ধরে ফেলে একটুর জন্য হলেও তো একেবারে চেয়ার ভেঙে পড়তো বলে মনে হয়। সে বাঁকা চোখে স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ ভদ্র হাসি হাসলো। হ্যাঁ, জোনাকির কাছে হাসিটা ভদ্র হাসি মনে হলো। স্নিগ্ধ জুসের গ্লাসটা জোনাকির মুখের সামনে ধরে বলল, খেয়ে নাও, ইউ হ্যাভ লেস দেন 1 মান্থ। মেডিকেল টেস্টটা ভালোই হলেই তবে ফ্লাইং একাডেমিতে অ্যাডমিট হতে পারবে, মনে আছে তো? জোনাকি কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকালো স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ যে এই ব্যাপারটা এখনো মনে রেখেছে তা তার মনেই হয়নি। তাহলে কি স্নিগ্ধ এখনো তাকে তার স্বপ্ন ছোঁয়ার সুযোগ করে দিবে? তারপর আবারও বলল, কি হলো নাও, আমাকে বের হতে হবে তো। জোনাকি ফটাফট তার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। তারপর মহাভারত জয় করার মতো করে গ্লাসটা টেবিলের উপর রেখে স্নিগ্ধের দিকে তাকিয়ে বলল, সবটাই শেষ করলাম, এখন আপনি যেতে পারেন। স্নিগ্ধ উঠে দাঁড়ালো। বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সদর দরজা দিয়ে বের হতে হতে গাড়ি বের করতে লাগলো। জোনাকি সেদিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে লিপিকে প্লেটগুলো পাকের ঘরে নিয়ে যেতে সাহায্য করতে লাগলো। ভোরেই বাজার থেকে বিভিন্ন পদের বাজার নিয়ে আসা হয়েছে মেহমানদের জন্য। রহিমা খালা ইতিমধ্যে সেই মাছ মাংস সবজি কাটা শুরু করে দিয়েছে। জোনাকি তার কাছে এগিয়ে যায়। আশেপাশে তাকিয়ে অন্য একটা বাটি খুঁজতে থাকে। না পেয়ে রহিমা খালাকে জিজ্ঞেস করে, খালা অন্য একটা বাটি আছে না, ওটা কোথায়, একটু দাও তো। রহিমা বলল, ওইটা বক্সের ভেতর আছে দেখো। জোনাকি হেবদক মাথা দুলিয়ে ছোট বক্স থেকে বের করে আনলো বাটিটা। রহিমা খালার পাশে একটা মোড়া নিয়ে এসে রাখলো। নিজের গায়ের ওড়নাটা কোমরে পেঁচিয়ে নিয়ে বসে পড়লো। তা দেখে রহিমা খালা বললেন, ও মা, বউ তুমি এখানে বসলা কেন? ওঠো ওঠো, আমি তো করতেছি, তাহলে তুমি আবার বটি নিয়ে আসছো কেন? জোনাকি বলল, খালা এত পদের বাজার কাটতে অনেক সময় লেগে যাবে, এর চেয়ে ভালো আমি আর তুমি দুজন মিলে করি, তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না বলো? এখন আমাকে বকো না তো, কাজ করো তাড়াতাড়ি। রহিমা খালা কিছু বলতে গিয়েও বলল না। জানেন তো এই মেয়ে সহজে ছাড়ার পাত্রী নয়। তারা দুজন মিলে সব পদের সবজি মাংস কাটতে লাগলো। এর মাঝে লিপি তাদেরকে দেখে গেলেন। জোনাকিকে উঠে যেতে বলেছিলেন, কিন্তু তিনি তো শুনেনি। সবকিছু কাটা শেষ করে দুজনেই উঠে দাঁড়ালো। জোনাকি সবকিছু গুছিয়ে নিয়ে সিঙ্কের উপর রেখে দিল। তারপর বলল, তুমি এখন ঘরে যাও, আমি বাকি কাজ করে নিতে পারবো, বুঝেছো? জোনাকি হাসলো রহিমা খালার কথায়। তারপর হেবুদক মাথা দুলিয়ে সেখান থেকে চলে আসলো। ঘরে আসতেই তার পিছু পিছু রিয়াও আসলো। রিয়া বিছানায় ধপাস করে শুয়ে পড়লো। জোনাকি নিজের হাতটা মুছে নিল গামছা দিয়ে। রিয়া বিছানায় উপর হয়ে শুয়ে জোনাকির দিকে ডেপ ডেপ করে তাকিয়ে বলল, জানিস জোনাকি, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোর জন্য, কিন্তু তুই তো পাকের ঘরে কাজ করছিলি, তাই যাইনি। জোনাকি বলল, কোনো দরকার ছিল? ওখানে গিয়ে বলতে তো কোনো সমস্যা ছিল না। জোনাকি বিছানার একপাশে বসতে বসতে বলল। রিয়া জোনাকির পাশে এসে তার সাথে ঘেসে শুয়ে পড়লো আর বলল, সমস্যা তো সেখানেই, আমি
যদি পাকের ঘরে যেতাম তাহলে মা আমাকে দেখতো এবং বলতো, দামরি বিটি দেখ, তোর থেকে ছোট মেয়ে কত কাজ করছে আর তুই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো ছাড়া কিছুই পারিস না। জোনাকি হাসলো রিয়ার কথাই। কেউ বলবে এই মেয়ের থেকেও বড়, পুরো একটা ছোট্ট বাচ্চার মতো। রিয়া আবারও বলল, তা ভাবি জান আমার ভাইজানে কালকে কি আদর টাদর করেছে নাকি? জোনাকির চোখ জোড়া বড় বড় হয়ে গেল রিয়ার কথাই। মাত্র ভাবা কথাটাকে ভুল বলে তাড়িয়ে দিল, কারণ এই মেয়ে মোটেও বাচ্চা না, আজ তো একটা বদমাস। জোনাকি বলল, রিয়া আপু এসব কি বলো তুমি? রিয়া বলল, ও মা, কালকে তুমি যে চিৎকার করছো আমি কিন্তু শুনেছি। আমি তো আমার বারান্দায় দাঁড়িয়েছিলাম, কিন্তু পরে মনে হয় ভাইয়া দরজাটা লাগিয়ে দিল। জোনাকি বিছানা থেকে দাঁড়িয়ে পড়লো। কালাতে স্নিগ্ধতার কাছে আসার সব দৃশ্য চোখের পর্দায় ভাসছে। কি লজ্জা, কি লজ্জা। সে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। রিয়া সেদিকে তাকিয়ে একটা হাম দিয়ে নিজেও উঠে পড়লো। এই ঘরে তেমন আসা হয় না, এক কথায় আসেই না, কারণ ভাইয়ার ঘরে ভাইয়ার অনুমতি ছাড়া কেউ আসে না। তবে জোনাকির কারণে সেদিন এসেছিল, তাই ঝাঁপিয়ে উঠে পড়লো আর বেরিয়ে গেল। জোনাকি পাকের ঘরে গেল। রহিমা খালা আর লিপি মিলে রান্না শুরু করে দিয়েছে। যেহেতু মেহমানরা আসতে বেশিক্ষণ নেই, সে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের কাজ দেখতে লাগলো। যেহেতু তাকে কোনো প্রকার কাজ করতে দেওয়া হচ্ছে না, লিপি মাংসগুলো কুকারে দিতে দিতে জোনাকির দিকে তাকালো। মিষ্টি করে হেসে বলল, শোনো জোনাকি, আজ কিন্তু তোমার ফুফু শাশুড়ি আর চাচি শাশুড়ি আসবে, বুঝলে? জোনাকি হেবদক মাথা দুলাই। লিপি আবারও একইভাবে বলে, যেহেতু তারা প্রথমবার তোমাকে দেখতে আসছে, সেহেতু একটু সুন্দর দেখে শাড়ি পরে নিবে, বুঝলে? আর আমার ননদ কিন্তু জামা কাপড়ের ব্যাপারে অনেক সতর্কবাদী মানুষ, ফ্যাশন জিনিসটা তার শিরায় শিরায় দৌড়েছে বলে হাসলো তিনি। জোনাকি বুঝলো না তারও হাসা উচিত নাকি, তাই সে স্বাভাবিক রইলো আর হাসলো না। লিপি হাসি থামিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে জোনাকির দিকে এগিয়ে আসলো আর বলল, শুধু এখন পড়লেই হবে, তবে ধরাবাধা কোনো কথা নেই যে পড়তেই হবে। তোমার ভালো না লাগলে পড়বে না, আবার আমার কথা ধরে পড়তে হবে না, বুঝলে? জোনাকি বলল, না মা, আমার কোনো সমস্যা হবে না, পড়ে নেবো আমি। লিপি রহমান বলল, ঠিক আছে বলে আবারও নিজের কাজ করতে লাগলেন তিনি। জোনাকি এক ফাঁকে পাকের ঘর থেকে বেরিয়ে বসার ঘরে আসলো। ভাবতে লাগলো এখন কি করা যায়। রিয়া তার পাশ দিয়ে গেলেও তার মুখ থেকে উল্টাপাল্টা কথা বেরিয়ে আসবে, তাই আর তার কাছে গেল না। বাড়ির বাইরের দিকে চলে গেল, বাড়ির পেছনের বাগানের দিকটা। সেখানে গিয়ে সর্বপ্রথম তার চোখ যায় সেখানে থাকা সাদা কাঠের বড় বেঞ্চটার দিকে, যার পাশে দাঁড়িয়ে সেদিন রাতে স্নিগ্ধতার সাথে কথা বলেছিল। বারান্দার দিকে তাকালো সে, কিন্তু কিছু অনুভূতি ভোলার মতো নয়। সেদিন কেউ ছিল না স্নিগ্ধের, অথচ আসছে স্নিগ্ধের অর্ধাঙ্গিনী। ভাগ্যবান তো সেই মেয়ে যে নিজের ভালোবাসারকে হালালভাবে পায়। এতটা অপেক্ষার পর সেই মানুষটাকে পেয়েছে, এত সহজে তো আর ছাড়বে না। একেবারে শাড়ির আঁচলের সাথে ধরে বেঁধে নিজের কাছে রেখে দিবে। জোনাকি বসার জায়গাটাতে গিয়ে বসে পড়লো। সেখানে কোনো রোদ নেই, ছায়া থাকায় ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। মন্দ না, ভালোই লাগছিল জোনাকির। কিছুক্ষণ পর ফুরফুরে বাতাস বইছে। চোখ মুখ বন্ধ করে সতেজ বাতাসগুলো নিজের মধ্যে টেনে নিতে লাগলো সে। কারো কণ্ঠস্বর শুনে চোখ খুলে পেছনে ফিরে দেখে একটা মেয়ে, সাদা গ্রাউন্ড পরা মেয়েটা, হাতে একটা কালো বেল্টের ঘড়িও আছে। তার চোখগুলো বিদেশিনীদের মতো, গায়ের রঙও অতিরিক্ত ফর্সা, তবে চুলগুলো কালো হয় বাঙালি মনে হচ্ছে। মেয়েটা তার দিকে এগিয়ে আসে আর হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি আলো, তুমি কি রিয়াপুর কোনো ফ্রেন্ড নাকি? অনেকটা উৎসুক আর উৎফুল্ল ভাবে কথাগুলো বললো সে। জোনাকি ডেব ডেব করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা কি বিদেশ থেকে আসছে নাকি? এত সুন্দর মেয়ে, তার উপর বাংলা ভাষায় কথা বলছে, কি সুন্দর করে। তারপর বলল, ওই শুনতে পাচ্ছ না? জোনাকি নিজেকে ধাতস্থ করে অপ্রস্তুত ভাবে হাসলো। মিনমিন করে মেয়েটির দিকে তাকিয়ে বলল, না মানে আসলে আমি, হ্যাঁ মানে আমি জোনাকি। মেয়েটা হাসলো জোনাকির তুতলানো শুনে। মেয়েটার হাসি দেখে জোনাকি আরো একবার শক্ত হলো। এই মেয়ের হাসি দেখেও তো মানুষ পাগল হয়ে যাবে। একটা মেয়ে হয়ে জোনাকি এই মেয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। জোনাকি তুতলানো বাদ দিয়ে সুন্দর করে বলল, তুমি কে? ঠিক চিনতে পারিনি। মেয়েটি বলল, ওহো, আমি হচ্ছে জামান রহমানের একমাত্র ভাই মেহতাব রহমানের একমাত্র মেয়ে আলো রহমান। বলেই হাসলো আলো নামক মেয়েটা। জোনাকি এতক্ষণে বুঝলো মেয়েটার আসল পরিচয়। তাহলে কি বাকিরাও চলে এসেছে? তারপর বলল, চাচা চাচিও চলে এসেছে। মেয়েটি বলল, বাবা মা আসছে, আমি আর তিয়াস ভাই চলে এসেছি। জোনাকি বলল, তাহলে ভেতরে চলো। বলে আলোকে নিয়ে আগে হেঁটে হেঁটে ভেতরে চলে গেল সে। যে কোনো সময় বাকিরাও চলে আসবে, আর তাদের মন মানসিকতা কেমন তা এখনো জানে না জোনাকি। এভাবে বাহিরে দাঁড়িয়ে থাকাটা যদি তাদের পছন্দ না হয়। ভেতরে আসতে বসার ঘরে সোফায় বসে থাকা একটা ছেলেকে নজরে পড়লো। ধারণা অনুযায়ী ছেলেটা আলোর বড় ভাই হতে পারে, তবে নিশ্চিত নয় সে। সেখানে জামান আর লিপি তার পাশে বসে তার সাথে কথা বলছিল। ছেলেটাকে দেখে কেমন জানি চেনা চেনা মনে হলো তার, কিন্তু ঠিক ঠাওর করতে পারলো না কোথাও দেখেছে কিনা। জোনাকি ওই পাশটা আর গেল না। আলো তাদের মাঝে বসে পড়লো। জোনাকি পাকের ঘরে চলে গেল। সেখানে রহিমা খালা নাস্তা তৈরি করছিল তাদের জন্য। জোনাকিও তাকে টুকটাক সাহায্য করলো। নাস্তা তৈরি হতেই রহিমা খালা তা নিয়ে বসার ঘরের দিকে চলে গেল। জোনাকি সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে আসলো। ভাবলো গোসলটা সেরে নিলেই হয়, আর দেরি করলো না। লাগেজটা বের করে তার থেকে অনেকগুলো শাড়ি বের করলো, কিন্তু কোনটা পরবে ওইটা নিয়ে অন্য একটা বাধা সৃষ্টি হলো। শাড়িগুলো যে সুন্দর না ব্যাপারটা এমন না, সবগুলো শাড়ি সুন্দর বলে নির্বাচন করতে সমস্যা হচ্ছে। শাড়িগুলো নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে সুন্দর বলা যায় নাকি, তাই বুঝতে পারলো না কেমন লাগছে কোনটা। সর্বশেষ স্নিগ্ধের পছন্দের মেরুন রঙের শাড়িটা নিল পরার জন্য। ভাবাভাবির আর কি, জামাইয়ের পছন্দটাকে প্রাধান্য দিল সে। প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে আসলো। গোসলটা সেরে নিয়ে ব্লাউজ আর পেটিকুট পরে দাঁড়িয়ে রইল সে। মুখটাতে আধার নেমে আছে, শাড়িটা উল্টো পাল্টা করে দাঁড়িয়ে আছে সে। সে যে শাড়ি পরতে পারে না সেটা কি তার মনে ছিল না? এখন কি ওয়াশরুমে দাঁড়িয়েই থাকবে নাকি? কিছু তো একটা করতেই হবে ভেবেই টাওয়ালটা গায়ে জড়িয়ে নেই। শাড়িটা ধরে ধীরে ধীরে অল্প করে দরজাটা খুলে আশপাশ থেকে বুঝে কেউ নেই তাই বেরিয়ে পড়ে। ওয়াশরুমের দরজাটা বন্ধ করে সামনের দিকে ফিরতেই আহ করে চিৎকার করে উঠে সে। সামনে স্নিগ্ধ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। জোনাকির হঠাৎ
হঠাৎ চিৎকার করার স্পষ্ট মানে সে ধরতে পারলো না। সে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। রুমে আসতে জোনাকি চিৎকার করে উঠে জোনাকি চোখ বড় বড় করে টাওয়ালটা গায়ের সাথে চেপে ধরে কিরমির করে বলল, স্নিগ্ধ ভাই আপনার সমস্যাটা কি? যখন তখন চলে আসছেন কোথেকে? আমি এই অবস্থায় থাকলে আপনার আসতে হয় তাই না? স্নিগ্ধ জোনাকির কথা কানে নিল না। এক হাত দূরত্ব থাকা জোনাকির হাত ধরে তাকে টানে নিয়ে নিজের বুকের কাছে আঁকড়ে ধরে জোনাকি আকস্মিক স্নিগ্ধের এমন কাজে অপ্রস্তুত হয়ে পড়ে। তার গায়ে থাকা টাওয়ালটা নিচে পড়ে যায়। স্নিগ্ধ জোনাকিকে কাছে টেনে সেকেন্ডও দেরি করে না, নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দেয় সামনে থাকা রমণীর ঠোঁটে। জোনাকি হতবাক হয়ে পড়ে স্নিগ্ধের এমন কাজে। স্নিগ্ধের বুকে ধুপ ধুপ করে দুইবার কিল বসায়, তবে স্নিগ্ধের মধ্যে কোনো প্রকার নড়াচড়া দেখতে পেল না। জোনাকি ঠোঁট ছেড়ে তার ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। সে সেভাবেই ফিসফিস করে বলতে থাকে, মেবি তুমি ভুলে গিয়েছো আমাদের কন্ট্রাক্টের কথা, যতবার ভাইয়া ডাকবে ঠিক ততবার। বলে জোনাকির গালে টুস করে নিজের ঠোঁট স্পর্শ করে তার থেকে সরে দাঁড়ায়। জোনাকি দাঁত কিরমির করতে করতে বলল, মগের মূল্যক নাকি? স্নিগ্ধ বলল, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই যে ফ্রিতে সব দেখিয়ে দিচ্ছ আমায়, আমি কিন্তু দেখাতে বলিনি কিছু। জোনাকির সাথে সাথে পরে থাকা টাওয়ালটা নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল। স্নিগ্ধ ঠোঁট কামড়ে হাসলো। পরে থাকা শাড়িটা মেঝো থেকে নিজের হাতে নিল, ঘুরিয়ে ফিরিয়ে শাড়িটা দেখলো, তারপর ভ্রু গুটিয়ে জোনাকির দিকে তাকিয়ে বলল, শাড়ি কি পরতে পারছো না নাকি? জোনাকি ঠোঁট উল্টে তাকালো আর না বোধক মাথা দুলালো। স্নিগ্ধ সুযোগ পেল তাই হাতছাড়া করলো না। তারপর বলল, ওকে আমি না হয় পরিয়ে দিলাম, দাঁড়াও এখানে। বলে শাড়িটা ঠিকভাবে ধরার চেষ্টা করলো। জোনাকি ঝটপট বলল, না আপনাকে পরিয়ে দিতে হবে না, আপনি রিয়া আপুকে ডেকে দিন তাহলেই হবে। স্নিগ্ধ বলল, রিয়া শাড়ি পরাতে পারে না। জোনাকি কথাটা শুনে মনমরা হলো। পরক্ষণে বলল, তাহলে মাকে ডেকে দিন, উনি তো পরাতে পারবে। স্নিগ্ধ বলল, মা ব্যস্ত, চাচুরা আর ফুপিরা চলে এসেছে, এর মাঝ থেকে তাকে ডেকে নিয়ে আসা পসিবল না, আমি পরিয়ে দিচ্ছি, চুপচাপ দাঁড়াও, না হয় শাড়ি পরতে হবে না। জোনাকি কিছুক্ষণ ভাবলো, তারপর মিনমিন করে বলল, আপনি শাড়ি পরাতে পারেন? স্নিগ্ধ বলল, না পরানোর কি আছে, অবশ্যই পারি। জোনাকি ভ্রুজোড়া গুটিয়ে গেল, এই বেটা শাড়ি কিভাবে পরাতে পারে? কাউকে কি পরিয়ে দিয়েছে এর আগে? নিশ্চয়ই পরিয়ে দিয়েছে, না হলে সে মেয়ে হয়ে শাড়ি পরতে পারে না, আর এই বেটা ছেলে হয়ে শাড়ি পরাতে পারে। জোনাকিকে এক মনে কিছু ভাবতে দেখে স্নিগ্ধ তার একটা হাত ধরে নিজের কাছে এনে দাঁড় করায় আর বলে, বাবুর মা কি বাবুর বাবার উপর সন্দেহ করছে? জোনাকি এমন ভান ধরলো যেন এমন কোনো ভাবনা সে ভাবছিলই না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, না গো, আমার সময় নেই আপনাকে নিয়ে ভাবার। স্নিগ্ধ হাসলো, তবে কিছু বলল না। জোনাকির কাছ থেকে টাওয়ালটা নিয়ে বিছানায় রেখে দিল। জোনাকির সাথে সাথে দুই হাত দিয়ে নিজেকে ঢেকে নিল। তারপর বলল, এই টাওয়ালটা নিয়ে নিলেন কেন? সব লুচু কারবার আপনার কাছে, দিন বলছি। বলে এক হাত বাড়িয়ে দিল, তবে স্নিগ্ধ দিল না। শাড়িটা জোনাকির পেটে গুজিয়ে দিতে লাগলো। হুট করে তার কথার মাঝে স্নিগ্ধের এমন আকস্মিক স্পর্শে কেঁপে উঠলো জোনাকি। নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে পড়লো, বিন্দুমাত্র নড়চড় করলো না। স্নিগ্ধ নিজ মনে শাড়ি কুচি ধরতে ব্যস্ত হয়ে পড়লো। তখন জোনাকি আটকে রাখা শ্বাস ছাড়লো, স্নিগ্ধের দিকে তাকালো খুব মনোযোগ দিয়ে। কুচিগুলো ধরছে যেন পরীক্ষার হলে বসে বসে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করছে সে। জোনাকি মুচকে আসলো। স্নিগ্ধ সে হাসির দিকে তাকালো, জোনাকি অন্যদিকে তাকালো। স্নিগ্ধ তা দেখে আবারও কুচি ধরায় মন দিল। স্নিগ্ধকে অন্যদিকে ফিরতে দেখে জোনাকি আবারও তাকালো। প্রশান্তি নামক হাওয়া তার মধ্য দিয়ে বয়ে গেল। মানুষটাকে যতই না করুক, মনে মনে সেও চাই মানুষটা এভাবেই তার ছোট ছোট কাজে এগিয়ে আসুক, কাজটা অসফল থাকুক, মানুষটা শুধু সাথে থাকুক, ব্যাস। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তার আগে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।